তাহলে আমরা রাজনীতির বাইরে আসলে একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি শিশুদের মধ্যে হাম যে রোগটি সেটি খুব প্রচণ্ড আকারে দেখা দিয়েছে। অনেক শিশু এরই মধ্যে মারাও গেছে এবং সামনের দিনগুলোতে এর প্রকোপ বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা এরই মধ্যে কিন্তু বলছেন। কি করণীয়, আমরা সে খবর একটু জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে ডক্টর তৌহিদুর রহমান আউয়াল, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। অনেক ধন্যবাদ জনাব আউয়াল, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। একটু বলবেন শিশুদের যে হাম রোগটি হঠাৎ করে আবার কেন এত বেড়ে গেল, এটা কারণটি কি এবং সামনের দিনগুলোতে আমরা কিভাবে এটি প্রতিরোধ করব? কারণ একটি কথা বিভিন্ন গণমাধ্যমগুলোতে আসছে যে এর যে টিকা, তার কার্যকারিতা এবং টিকার প্রাপ্তর যেই সংখ্যাটি সেটি অনেক কমে গেছে। একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের যে ইপিআই যে শিডিউলটা, এটা 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম উনি যে শুরু করেছিলেন, সেই এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন যে প্রোগ্রামের আন্ডারে এই টিকাটাকান কর্মসূচি চালু হয়েছিল। তো সেই প্রোগ্রামটা এই আমাদের যে ফ্যাসিস্ট রেজিমের সময় সেখানে বিভিন্ন কারণে এগুলো হ্যাম্পার হয়েছে। তো মিজেলসের জন্য মানে হামের জন্য যে টিকা দেওয়া, সেটা হইলো 9 মাসের সময় বাচ্চার আর 15 মাসের সময় দেওয়া হয়। কারণ জন্মগতভাবেই তার বডিতে যে হামের জন্য যে অ্যান্টিবডি সেটা মায়ের কাছ থেকে সে পেয়ে থাকে, ওইটা 6 মাস থেকে 9 মাস পর্যন্ত তাকে হাম থেকে প্রতিরোধ ক্ষমতা দেয়। কিন্তু তারপরে যখন তার ইমিউনিটি কমে যায়, অ্যান্টিবডি কমে যায়, দেন হচ্ছে 9 মাসে টিকা দেওয়ার সময় এবং 15 মাসের সময় তার টিকাটা ইনশিওর করা। অনেক সময় কি হয় যে 9 মাসের টিকাটা দিল কিন্তু 15 মাসের সময় পায় না, এই জন্য তার তো ইনকমপ্লিট ডোজ হয়। সেজন্য সে এখানে সেই জায়গায় তার ইনকমপ্লিট ডোজের কারণে তার ইনফেক্টেড হওয়ার চান্স থাকে পরবর্তীতে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এই যে রোহিঙ্গা ক্যাম্পের যে এই জায়গাগুলোতে ঘনবসতি ছিল, সেই জায়গাগুলোতে অনেক মানুষজন একসাথে থাকার কারণে। আর সমস্যা হইলো মিজেলস বা হাম হচ্ছে হাইলি কন্টাজিয়াস। মানে এটা হলো আপনার হলো যদি কেউ আনইমিউনাইজ থাকে, তো সেই জায়গায় হচ্ছে সে 10 জনের মধ্যে 9 জনই ইনফেক্টেড হইতে পারে। আর এটা হচ্ছে যে 2 ঘন্টা পর্যন্ত আপনার থুতু বা আমরা এটা ছড়াই হচ্ছে, এটা হলো কাশির মাধ্যমে, সর্দির মাধ্যমে এই জায়গা থেকে ছড়ায়। তো সেখানে হচ্ছে 2 ঘন্টা পর্যন্ত সে ইনফেকশন করতে পারে বাকিদের, যে হইলো আনইমিউনাইজ বা কারো ইয়া থাকলে। তো এই জায়গায় সমস্যাটা হইছে অনেক কান্ট্রি, কিন্তু ফার্স্ট অল কান্ট্রি ইউরোপের কান্ট্রি গুলা যেমন ইউকে, সে হলো এই গত জানুয়ারিতে সে আর মিজেলস মুক্ত দেশ হিসাবে যে তার স্বীকৃতি ছিল সে সেটা হারাইছে। কানাডার যারা তারা হারাইছে, ইউরোপের ফ্রান্স যারা তারা হারাইছে। তো সারা ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু যে এখানে একটা বড় চ্যালেঞ্জ, যে সেই জায়গা থেকে যে আমরা হচ্ছে যে এই চ্যালেঞ্জটা যে আমাদের শুধু দেশের না, সারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। সেখানে আমাদের গভর্নমেন্ট যে সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া, আমাদের প্রধানমন্ত্রী আন্তরিকতা, আমাদের স্বাস্থ্যমন্ত্রী আন্তরিকতা যে শুরু হয়েছে, যে আমাদের ইনফেকশাস ডিজিজের যে হাসপাতালটা, সেটা তো ছিল ফ্যাসিস্টের আমলে শুধু নামমাত্র হাসপাতাল। তারা বিভিন্ন প্রজেক্ট বরাদ্দ দিয়েছে কিন্তু কোনো উন্নয়ন হয় নাই, কোনো কিছু হয় নাই। তো গত 8 বছরের মধ্যে এই ধরনের তারা বড় প্রোগ্রাম তারা নিতে পারে নাই। আগে যে প্রোগ্রাম গুলা ছিল, যে এখানে যে 40 লাখ শিশুকে যাতে আমরা এই আওতায় আনতে পারি ইপিআই শিডিউলের আওতায়, তো সেটি ইম্পর্টেন্ট ছিল। যে এটা ছিল এমআর, যেটা মিজেলস আর রুবেলার জন্য মানে হাম আর রুবেলার জন্য যে টিকার ব্যবস্থা ছিল, সেটার আমরা প্রোগ্রামটা আমরা এখন আবার হয়তোবা যে এখন যেহেতু 608 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, আজকে স্বাস্থ্যমন্ত্রী বললেন, তো আন্তরিকতার সাথে বিষয়গুলো দেখা হচ্ছে। আশা করা যায় যদি আমরা আন্তরিকভাবে এই জিনিসগুলা আনতে পারি, করতে পারি, তাহলে অবশ্যই এখান থেকে আমাদের নতুন করে, তবে এটা আবার মেইনটেইনও করতে হবে, যে এখান যাতে এটা আবার এখন হইলো আবার যাতে বাদ না যায়, ভবিষ্যতেও যাতে এটা অবশ্যই অবশ্যই আপনি যে কথাগুলো বলছিলেন যে এখন নতুন করে যেহেতু এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, আমরা একটু এই বিষয়ে আলোচনা করতেই চাই ফজলে হুদা বাবুল। সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আমরা জানি নতুন করে এই বিষয়ে
আপনি নিজেও এর আগে বলছিলেন যে ভেন্টিলেশন থেকে শুরু করে অনেক আস্তে আস্তে হচ্ছে বেশ কিছু হাসপাতালগুলোকে বিশেষায়িত করা হচ্ছে। ডিএনসিসি যেসব হাসপাতালগুলো তাতে যাতে হামের চিকিৎসা করা যায় এরকম স্বাস্থ্যমন্ত্রী একটা নির্দেশনাও দিয়েছেন। কিন্তু যেটি আসলে সবার মধ্যেই জানবার একটু জায়গা, সেটি হচ্ছে কেন আমরা হচ্ছে হামের এই টিকার প্রাপ্তিতার ক্ষেত্রে বিভিন্ন দেশে যখন আমরা যোগাযোগ করি তাদের কাছ থেকে, আমাদের দেশে তো আসলে সেভাবে গবেষণা এবং উৎপাদনের জায়গাটা খুবই কম, আমাদের বেশিরভাগই আসলে নিয়ে আসতে হয় হয়তো বাইরের দেশ থেকে নিয়ে আসতে হয়। এটি কেন আমরা আসলে পুরো পর্যায়ক্রমে করতে পারিনি? জি ধন্যবাদ। ফরচুনেটলি আমার কিছুদিন কাজ করবার অভিজ্ঞতা হয়েছিল ফার্মাসিউটিক্যাল লাইনে, স্পেশালি বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা আপনার অনকোলজি প্রোডাক্ট, এটা ক্যান্সারের প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসার ক্ষেত্রে আমি কিছুটা তখন কাজ করেছি। আর সানোফি, যেটা সানোফি অ্যাভেন্ডিস, সেটা মার্কেটিংয়ের কাজ করতাম আমি অ্যাজ এ হেড অফ মার্কেটিং হিসেবে। এটা ওয়ারহাউজিং, ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সপোর্টেশন এই জিনিসগুলো দেখতাম। সানফার্মা আরেকটা বিদেশি কোম্পানি দেখতাম। তো ডক্টর এখানে আছেন, ইজ এ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তো আমি যেটা দেখেছি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ওভারঅল, স্পেশালি বিগত 17 বছরে, আপনি জানেন যে নোভার্টিজও চলে গেছেন। ডক্টর তৌহিদ, আপনি জানেন নোভার্টিজও বিক্রি করে চলে গেছেন, বোধহয় কার কাছে বিক্রি করে গেছেন, একজন রেডিয়ান্টের কাছে বিক্রি করে গেছেন। সানোফি অ্যাভেন্ডিস বিক্রি করে গেছেন আপনার বেক্সিমকোর কাছে। আপনার জিএসকে অনেক আগে চলে গেছে। সানোফি একটা এত চমৎকার একটা পেনিনসিলিন একটা ওষুধ তাদের, সেখানকার তাদের কিছু মেডিসিন আছে এবং সেটার উপর ভিত্তি করে কিছু যেটাকে আমরা বলি হচ্ছে কি সাধারণ ওষুধটাকে কি বলে যেন, হাবিবার, যেটার জন্য প্রেসক্রিপশন লাগে না, হেরিটেজ প্রোডাক্ট কিছু, না না অন্য আরেকটা টার্ম আছে। আমাদের তো অ্যান্টিবায়োটিক বাকিগুলোর জন্য প্রেসক্রিপশন লাগে না। তো এমন কিছু মেডিসিন আছে যেগুলো খুবই উপকারী, খুবই ভালো এবং খুবই তাদের গবেষণার ফলটা এত ভালো, কিন্তু তারা এত বছর, প্রায় 100 বছর বাংলাদেশে থাকবার পরও চলে যেতে বাধ্য হলো। কেন জানেন? বিকজ আমাদের দেশের ডক্টরদের বাজে প্র্যাকটিস এবং ফার্মা কোম্পানিগুলোর বাজে প্র্যাকটিস, এবং সেখানে দুর্নীতি এমনভাবে এসেছে। আমার মনে আছে আমি একবার একজন খুব বিশেষজ্ঞ ডক্টরের কাছে গেলাম আমার কিডনি নিয়ে, যে আমি দেখব কি হয়েছে, সমস্যা কিডনিতে কিনা। ওখানে একজন লোকই ঠিক করা আছে এই প্রেসক্রিপশনটাতে কোন কোন ওষুধ প্রেসক্রাইব করা হচ্ছে, শুধু এইটার জন্য লোক ইনপুট দিবে, কারণ ওইটার বেসিসে ওই ডক্টরটা টাকা পাবে ফার্মা কোম্পানি থেকে। তো এদেশের টোটাল সিস্টেম ইজ যা ইচ্ছে তাই। এরপর আপনি যদি বলেন যে সাপ্লাই চেনের কি অবস্থা, সাপ্লাই চেনের কিছু মেডিসিন আছে যেটাকে স্পেশালি ভ্যাকসিনসগুলো, এগুলোকে একটা মানে একটা সার্টেন কুল চেনে এদেরকে মেনটেন করতে হয়। এবং মানে আপনি আশ্চর্য হবেন বাংলাদেশের 80% ক্ষেত্রে এটা মেনটেন করা হয় না, ফার্মেসিগুলা এটা মেনটেন করে না। আমি কারেক্ট? আই এম শিওর ইউ উইল এগ্রি উইথ মি। এবং অবাক কাণ্ড কি জানেন, কিছু ওষুধ আছে বিশেষ করে ডায়াবেটিক্সের ওষুধ, কিছু লোক ইউরোপে যায়, ইউরোপে যেয়ে অনেকগুলো মিষ্টি খায় তারা 2-3 ধরে, কয়েকদিন ধরে মিষ্টি খাবার পর যখন তাদের ডায়াবেটিক্সের মাত্রা অনেক বেড়ে যায়, তখন তারা ওইটা পরীক্ষা করে ওই রিপোর্ট ডক্টরের কাছে নিয়ে ওখানকার কিছু কস্টলি মেডিসিন তারা লাগেজে করে এনে এইখানে বিভিন্ন ফার্মেসিতে বেচে, যে মেডিসিনগুলো একটা সার্টেন পার্সেন্টেজ অফ কুল চেন মেনটেন করতে হয়, সেটা এদেশে হয় না। তো আল্লাহ জানে এদেশ কিভাবে চলে। আর গত 17 বছরে শুধুমাত্র আপনার কনস্ট্রাকশন করা হয়েছে, বিল্ডিং বানানো হয়েছে, ইকুইপমেন্ট কেনা হয়েছে, ইকুইপমেন্ট কোথায় রেখেছে, কি হচ্ছে, কে ইউজ করছে, কি মেনটেনেন্স, নোবডি নোস। এবং বিল্ডিংগুলো শাওলার সাথে সাথে হয়ে গেছে। আপনি ইউনিয়ন পরিষদগুলোতে অনেকগুলো অবকাঠামো করা হয়েছে, এর 80% ব্যবহার উপযোগী না। আপনি যদি, আমি নিজে বিরোধী দলে থাকার সময়ও এবং 5ই আগস্টের পর আরও বেশি, এবং সরকারে আসবার পরও গিয়েছি হসপিটালগুলোর, আমার হসপিটাল মানে আমি যে উপজেলা, এই হসপিটালে 2 বছর থেকে আপনার অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই। আমি নিজে পার্সোনাল গ্যারান্টি দিয়ে
300 টাকার স্ট্যাম্পে নিজের টাকায়, কারণ তাদের ড্রাইভার নিয়োগ হচ্ছেন, তা আমি করবোটা কি এখন? আমার নিজের টাকা, আমি এমপি হবার পর আমরা আমি সামনের ড্রাইভার রেখে সামনের করছি। দিনগুলোতে সো কামিং টু দ্য পয়েন্ট, জি। দ্য হোল সিচুয়েশন, মোর ওভার এই সেক্টরে, এই মন্ত্রণালয়ে কোনো পয়সা পর্যন্ত রেখে যায়নি, এতটুকু বাজেট রেখে যায়নি আমরা সামনের যে দিকে এইটা সেটাই তারা বছর utilize দেখবো। করবে। 17 বছর তো নৈরাজ্য ছিল, অব্যবস্থা ছিল, 17 মাসে কি হলো? ইনশাল্লাহ আমরা ভালো করছি। 17 17 মাসেও ঠিক অতটা না হলেও এটার কোনো শৃঙ্খলা নিয়ে আসা হয়। আমরা আলোচনা এটাও করবো ঠিক। নিশ্চয়ই সামনের দিনগুলোতে বিষয়গুলো নিয়ে। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। সোহরাব হোসেন ধন্যবাদ, এবং একসাথে ফজলুদ্দা বাবুল আপনাকেও ধন্যবাদ, এবং একই সাথে আমাদের আরেকজন অতিথি, আপনার সাথে আসলে একটু কমই কথা হলো, ডক্টর তৌহিদুর রহমান আওয়াল। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে। দর্শক, শেষ করতে হচ্ছে 71 জানাল, দেখা হবে আবার।